পরে হ্যালো। সাউন্ড ক্লিয়ার? जी सर। ওকে। আপনাদের সেশন জানি কত বলছিলেন? जी হ্যালো, सर। আপনাদের সেশন জানি কত? सर 23-24 मास्टर सर। 23-24, হ্যাঁ? जी। ওকে। শুরু করি, হ্যাঁ। What is meant by consumption asset? স্যার এটা কি কনভেনশন? Asset, ঠিক আছে। আহ, এটা হলো ভোগ্য অথবা ব্যবহারযোগ্য সম্পদ। ব্যবহারযোগ্য সম্পদ। ওকে। তো দেখেন, আহ, ভোগ্যপণ্য সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? হ্যালো। দেখেন, ভোগ্যপণ্য ভোগ্য অথবা স্যার ভোগকৃত আর ভোগপণ্য সেম? হুম, ভোগকৃত ভোগকৃত সম্পদ আর ভোগ ভোগ্যপণ্য বা ব্যবহারযোগ্য সম্পদ সেম? ভোগকৃত না, ভোগকৃত না হইতে পারে ভোগ্যপণ্য। আমি বুঝতে পারছি। দেখেন,
ভোগ্য বা ব্যবহারযোগ্য সম্পদ সম্পদ প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ভোগের জন্য রাখা একটি সম্পদ সম্পদ যেমন যেমন তামা, তেল, গম, পাট ইত্যাদি। এইগুলো হলো আমার ভোগযোগ্য পণ্য। ভোগযোগ্য পণ্যর আপনার ফিচার ফিচারের মধ্যে শর্টকাট যদি বলতে পারি, উপযোগিতা মূল্য থাকবো। উপযোগিতা মূল্য থাকবো। উপযোগিতার মূল্য বলতে এখানে বুঝাইতেছে আপনার যেগুলো নাকি আপনি ব্যবহার করবেন এবং অন্তর্নিহিত কোনো মূল্য থাকবে। যেমন ধরেন আমি বলতেছি তামা, জ্বালানি ইত্যাদি বা অপরিশোধিত তেল বা কোনো খাদ্যদ্রব্য, এইগুলার প্রত্যেকটার কি একটা অন্তর্নিহিত মূল্য আছে। ওই অন্তর্নিহিত মূল্যটাকে আপনার বুঝাইতেছে উপযোগিতা মূল্য। অন্তর্নিহিত, ঠিক আছে। 2 নম্বর হইল ভোগ্যপণ্যর উদাহরণ হইল সরাসরি ভোগ। সরাসরি ভোগ ভোগ্যপণ্য কি করতে পারবেন, উম, কেনার পর আপনি সম্পদগুলো সরাসরি আপনি ভোগ করতে পারবেন। যেমন ভুট্টা, ভুট্টারে কি করলেন, প্রক্রিয়াকরণ কইরা আপনি কি করলেন, খাদ্যতে রূপান্তর করলেন। ঠিক আছে, খাদ্যতে রূপান্তর করে কি করলেন, সরাসরি ভোগ করলেন। বুঝতে পারছি। ভোগ্যপণ্য ব্যবহার, ঠিক আছে, ভোগ্যপণ্যর ব্যবহার। ওকে, তো এখানে দেখেন ভোগ্যপণ্যের মধ্যে আছে আমার উল্লেখযোগ্য তামা। ভোগ্যপণ্যের মধ্যে উল্লেখযোগ্য আছে কি আমার তামা। তামা কি করা হয়, আমার নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়। আহ, বৈদ্যুতিক হুম, বৈদ্যুতিক তারে কি করা হয়, তারে কি করে ব্যবহার করা হয়। এবং এই তামা উম, ব্যবহার করা হয় বিভিন্ন শিল্প কারখানায়। বিভিন্ন শিল্প কারখানায় কি করা হয়, ব্যবহার করা হয়। তারপরে ভোগ্যপণ্যের ব্যবহারের আরেকটা হলো অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, ঠিক আছে। তো আমরা জানি প্রকৃতিতে আপনার বৈধ তেলগুলা আহ, অপরিশোধিত অবস্থায় থাকে এবং এই অপরিশোধিত তেলকে বলা হয় সম্পদের একটি ক্লাসিক উদাহরণ। এবং এই অপরিশোধিত তেলের মধ্যে হইল গ্যাসোলিন, ডিজেল আর কি অপরিশোধিত তেলগুলারে কনভার্ট করা হয়। তারপর জেট, বিমানের জ্বালানি, এইভাবে কি করা হয়, অপরিশোধিত তেলে কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। এরপর একটা আছে ভুট্টা, ভোগ্য তেলের মধ্যে ব্যবহার। ভুট্টা, ঠিক আছে, ভুট্টা তো আমরা বললাম এটা আমরা কি করে গবাদি পশুর খাবার অথবা মানুষ কি করে এগুলা খাবার হিসেবে ব্যবহার করে। এবং খাদ্য হিসেবে কৃষিতে এটা কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। হুম
আমি বুঝতে পারছি ভোগ্য পণ্যটা। জি স্যার। স্যার এটা নিয়ে কোশ্চেন কেমন হইতে পারে, মানে এই যে ব্যবহারযোগ্য সম্পদ। জাস্ট বলবো বলবো ভোগ্যপণ্য কাকে বলে, এটা কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে, বা বৈশিষ্ট্যগুলো কি, ঠিক আছে, বা পার্থক্য। যখন পার্থক্য লিখতে যাবেন তখন আপনার এই জিনিসগুলো আপনার লাগবে, ঠিক আছে। দেখেন, আহ আরেকটা হলো আমার ইনভেস্টমেন্ট অ্যাসেট। এগুলো আপনার এই যে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, যদি আসে, আবার 10 to 10 আসে। বিনিয়োগ সম্পদ, বিনিয়োগ সম্পদ। দেখেন, আজকে আপনারা 5 জন জয়েন করছেন। দেখেন, হুম বিনিয়োগ সম্পদ, বিনিয়োগ সম্পদ বলতে সাধারণত বোঝায়, বিনিয়োগ সম্পদ বলতে বলতে সাধারণত আর্থিক আয় বা মূলধনের বৃদ্ধির জন্য, বৃদ্ধির জন্য অর্জিত সম্পদকে বোঝায়, অর্জিত সম্পদকে বোঝায়। আহ, আমি বুঝাইতে পারছি বিনিয়োগ সম্পদটা। হুম স্যার একটু যদি আলোচনা করতেন। আচ্ছা, দেখেন, ভোগ্যপণ্যের বিপরীতে, সরি, ভোগ্যপণ্যের বিপরীতে সম্পদের আহ, বিনিয়োগের প্রত্যাশা রাখায়, কি বলতেছে এখানে, বিনিয়োগের সম্পদের প্রত্যাশা রাখা হয়, সেই সাথে সাথে তাদের মূল্য বৃদ্ধি পাবে এবং মূলধনী লাভ হবে। বুঝছি, খেয়াল করেন, ভোগ্যপণ্যের বিপরীতে আপনি যদি আপনি কি করেন, ইনভেস্টমেন্ট অ্যাসেটে বিনিয়োগ করেন। দেখেন, আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যাসেটে বিনিয়োগ করেন, তো এই ইনভেস্টমেন্ট অ্যাসেটের মূল্য কি হইতে পারে, ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে। মূল্য কি পেতে পারে, ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে, এবং এইখান থেকে আপনি আহ, মূলধনী লাভ হইব, মূলধনী লাভ বা মূলধনী লাভ হইব, ঠিক আছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। মূলধনী লাভটা বুঝছেন? না বুঝলে না রেসপন্স স্যার। করবেন। আচ্ছা দেখেন, মনে করেন কোন একটা অ্যাসেট কি করলেন, আপনি কিনছেন, কোন একটা অ্যাসেট আপনি কিনছেন, মনে করেন 1 লাখ টাকা দেওয়া, ঠিক আছে। কোন একটা অ্যাসেট কিনছেন 1 লাখ টাকা দেওয়া, ওইটা ব্যবহার করছেন, ব্যবহার করার পর ওইটার বুক ভ্যালু, বুক ভ্যালু তো বুঝেন, বুক ভ্যালু তো বুঝেন। জি স্যার, প্রথম যেই বুঝতেছি না স্যার, ভুলে গেছি, আগে একটু ছিল, আচ্ছা দেখেন, এখন ওই আইডিয়াটা বুক নেই। বুক স্যার ভ্যালু, বাজার ভ্যালুটা না বুক ভ্যালু? না না না, বুক ভ্যালু বহিমূল্য বা মার্কেট ভ্যালু আলাদা। বুক ভ্যালু কত? 2,000 টাকা, ঠিক আছে। আপনার সম্পত্তি ব্যবহার করছে, কিনছেন হইলো গিয়ে আপনার 1 লাখ টাকাতে, ঠিক আছে। ওইখানে প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন হয়েছে। আচ্ছা স্যার, অবচয় বাদ দিলে যেটা থাকবে সেটাই তো হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিপ্রিসিয়েশন হ্যাঁ, হয়েছে এখন মনে বুঝতে করেন পারছি। প্রত্যেক বছর কত করে, 20,000 টাকা, এরকম আপনার 4 বছর কি করছেন, ব্যবহার করছেন, তো ওইটার ডিপ্রিসিয়েশন কত, 80,000, ঠিক আছে। তো সম্পত্তি থেকে ডিপ্রিসিয়েশন ভ্যালু বাদ দিলে যেটা পাওয়া যায় ওইটা হলো বুক ভ্যালু।
ঠিক আছে? তো জি স্যার। ওই সম্পত্তিটা আপনি বিক্রি করছেন মনে করেন 30,000 টাকা। 30,000 টাকা কি করছেন? সেলস দিছেন। ঠিক আছে? তো আপনার প্রকৃত মূল্য হইলো কত সম্পত্তির? 20,000 টাকা। তা আপনি সেল দিচ্ছেন কত? 30,000 টাকা। এখানে 10,000 টাকা কি দশ হয়েছে হাজার আপনার? টাকা লাভ। মূলধনী লাভ। এটার কি লাভ। বলা হয়? হুম। মূলধনী লাভ। সম্পত্তি বিক্রয় থেকে যে লাভটা হইব ওইটা আপনার কি? মূলধনী লাভ। বুঝতে পারছি? হুম। জি স্যার। হ্যাঁ, এখানে বলতেছে স্যার বিনিয়োগ এটা একটা এক্সাম্পল দেন। বুঝি না। স্যার এটার একটা এক্সাম্পল দেন, মানে সম্পদ, একটা সম্পদের নাম বলেন। নাম বইলা? ওকে, দেখেন। এই অঙ্ক তো আমরা আগে পড়েছিলাম ইন্টারে। হ্যাঁ, ইন্টারে করছেন। ইন্টার আপনার ডিপ্রিসিয়েশন হ্যাঁ, চ্যাপ্টারের অপচয়ের শেষের দিকে। অঙ্কগুলো হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, অপচয়ের হ্যাঁ। অঙ্কগুলোতে ঠিক। লাভে বা ক্ষতিতে বিক্রয়, ঠিক আছে, ওইটা আর কি। মনে করেন আপনি একটা মেশিন কিনছেন। কি কিনছেন ভাই? মেশিন কিনছেন। মেশিন কিনছেন মনে করেন 4 লাখ টাকা দেয়া। ঠিক আছে? মনে করেন অবচয়। অবচয় হলে গিয়ে 10%। স্যার অবচয় মানে ওই যে যে ক্ষয় হইতে থাকে হ্যাঁ, সেটারে হ্যাঁ, বলে হ্যাঁ, না? ক্ষয় হইতেছে, হ্যাঁ, 10%। ঠিক আছে? অবচয় কত? 10%। ঠিক আছে? 10% করে হয়েছে অবচয়। উম, মনে করেন আপনি সম্পত্তির মেয়াদ মনে করেন 10 বছর। ঠিক আছে? সম্পত্তির মেয়াদ কত? 10 বছর। তো 5 বছর পর, 5 বছর পর সম্পত্তিটা কি করছেন? বিক্রয় করছেন। 5 বছর পর সম্পত্তিটা কি করছেন? আহ, বিক্রয় করছেন। ঠিক আছে? আহ, বিক্রি করছেন। তো একটা আনুমানিক একটা টাকা আমরা দেই। আপনি বিক্রি করছেন মনে করেন 2,80,000 টাকা বিক্রি করছেন মনে করেন। ওই সম্পত্তিটা কত বিক্রি করছেন? 2,80,000 টাকা। ঠিক আছে? তো এখন দেখেন মেশিনে যে ক্রয় মূল্য আছে, আমি কিনছি কোন মেশিন? হুম মেশিন কিনছি হলো কত? 4 লাখ টাকা দেয়া। ঠিক আছে? এখান থেকে বাদ হইব গিয়া অবচয়। ঠিক আছে? প্রত্যেক বছর আমার অবচয় মনে করেন 10% হয় 40,000 টাকা। গুণ কত? 5 বছর। ঠিক আছে? তো 5 বছরে আমার অবচয় কত আসে? 4 5 20, 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তো 2 লাখ থেকে 2 লাখ বিয়োগ করলে থাকে কত? 2 লাখ। তো এইটা হলো আমার বুক ভ্যালু। এইটা হলো আমার কত? বুক ভ্যালু। অথবা এটা তাহলে হলো স্যার আমরা, এখানে 40,000 হচ্ছে লাভ। না, না, 40,000 লাভ না। এটা হলো আমার বহিমূল্য। ঠিক আছে? তো আমি এটার সেলস দিছি কত? 2,80,000। তো আমি বিক্রি করছি কত বেশি? 80,000। এই যে 80,000 টাকা হলো আমার প্রফিট। এই 80,000 টাকা কি? আমার প্রফিট। কি প্রফিট? মূলধনী লাভ। এটা হলো আমার মূলধনী লাভ। সম্পত্তি বিক্রয় থেকে যে লাভটা উৎপন্ন হয় এটাকে কি বলা হয়? মূলধনী লাভ। বুঝতে পারছি আমি? তো এখানে জি বলতেছে স্যার। ইনভেস্টমেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আপনার অধিকাংশ ক্ষেত্রে আপনার মূল্য বৃদ্ধি হয় এবং মূল্য বৃদ্ধির ফলে কি হয়? আপনার মূলধনী লাভ হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, দেখেন ইনভেস্টমেন্ট অ্যাসেটের ফিচার, বৈশিষ্ট্য। ঠিক আছে? তো 1 নম্বর বৈশিষ্ট্য হলো আর্থিক আয়। হুম আর্থিক আয়। খেয়াল করেন মূলধন ওই যে আপনার ইনভেস্টমেন্ট অ্যাসেট, সোনা বা রূপার ক্ষেত্রে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি স্বর্ণ অথবা রূপাতে ইনভেস্টমেন্ট করেন, এবং এক্ষেত্রে আপনার যদি বাজার মূল্য বৃদ্ধি পায়, বাজার মূল্য যদি বৃদ্ধি পায়, তখন আপনার কি হইব? আর্থিক লাভের সুযোগ থাকবো। তখন আপনি কিভাবে আর্থিকভাবে কি হবেন? লাভবান হবেন। সাধারণত কি হয়? আপনার এই যে যেগুলো নাকি বিনিয়োগ সম্পত্তি আছে ওই সকল সম্পত্তিতে ইনভেস্ট করলে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই সম্পত্তিগুলোর বাজার মূল্য কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? 2 নম্বর বৈশিষ্ট্য হইল গিয়ে আমার উম, মূল্যবান ভান্ডার। মূল্যবান ভান্ডার। দেখেন যেগুলো নাকি আমার ইনভেস্টমেন্ট আছে, উম, ওইগুলো সাধারণত নিরাপদ
স্বর্গ সম্পদ হিসাবে বিবেচনা করা হয় কি ভাই? নিরাপদ স্বর্গ হিসাবে বিবেচনা করা হয় কারে? গোল্ড অথবা রূপারে, ঠিক আছে? এবং এগুলা এটা আপনার কি যে মূল্যবান? মূল্যবান স্বর্গ, ঠিক আছে? এবং এইগুলা মূল্যবান ভান্ডার হিসেবে কি হয় পরিচিত হয়। বিনিয়োগকারীরা সম্পদ হিসাবে এইগুলা কি করে আহ, সংরক্ষণ করে থাকে, ঠিক আছে? এক্সাম্পলের মধ্যে হইল এক্সাম্পলের মধ্যে হইলো আমার 1 নম্বর গোল্ড। এক্সাম্পলের মধ্যে আমার 1 নম্বর হইলো গোল্ড। আপনারা বলছি গোল্ডরে কি বলা হয়? ক্লাসিক সম্পদ কি বলা হয়? গোল্ডরে কি বলা হয়? ক্লাসিক সম্পদ বলা হয়, ঠিক আছে? এবং ঐতিহাসিকভাবে এটা কি মূল্যবান সম্পদ, এবং এটার কি আছে? স্থায়িত্ব আছে। এটার কি আছে? আপনার স্থায়িত্ব আছে। আপনি যদি গোল্ড কিনেন, এই গোল্ড কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে? উন্নত মানের ধাতুর মধ্যে, পদার্থের মধ্যে আপনার গোল্ড কি একটা, এটা আপনার বছরের পর বছর কি হইব থেকে যাব, ঠিক আছে? মুদ্রাস্ফীতি এবং আর্থিক উম, স্থিতিশীলতার বিরুদ্ধে আপনার গোল্ডটা ভালো কাজ করে। মুদ্রাস্ফীতি তো বুঝেন, মুদ্রাস্ফীতিটা কি? স্যার মুদ্রাস্ফীতিটা কি? স্যার হচ্ছে যে অর্থের মূল্য কমে যাওয়া, দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া। বলে হ্যাঁ, আচ্ছা দেখেন, অর্থের মূল্য কমে যাওয়া, দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির 2টা টার্ম আছে, একটা হলো মুদ্রাস্ফীতি, একটা হলো মুদ্রা সংকোচন, ঠিক আছে? সংকোচন হলে গিয়ে বাজারে টাকা না থাকলে ওটার মুদ্রা সংকোচন বলে। মুদ্রাস্ফীতি হইলে সরকার কি করে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মুদ্রাস্ফীতির ব্যবস্থা গ্রহণ করে থাকে, ঠিক আছে? এবং দেখেন রৌপ্য, রৌপ্য সোনার মতোই একটা ধাতু, যা নাকি অর্থ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, এবং এটা সংরক্ষণ করলে ভবিষ্যতে আপনি কি পাবেন? বেনিফিটেড পাবেন। তো আমি বুঝাইতে পারছি আহ বিনিয়োগ সম্পদ জি কি স্যার। আর ভোগ্যপণ্য কি? জি স্যার। আপনার এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, যেটা আমরা পড়াইলাম ওইটার পার্থক্য দেখেন। আহ, বিনিয়োগ সম্পদ বিনিয়োগ সম্পদ ও ভোগ্য সম্পদের পার্থক্য। পার্থক্য, ঠিক আছে? তো 1 নম্বর হইলো পার্থক্যের বিষয় সংজ্ঞা, এটা আমরা একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে? 2 নম্বর 2 নম্বর পার্থক্য হইলো উদাহরণ। উদাহরণ এটা আমরা আলোচনা করছি, জাস্ট এখানে একটু আমরা লিখি। বিনিয়োগ সম্পদের মধ্যে আছে স্টক, স্টক, বন্ড, গোল্ড, আর হইলো রূপা। রূপা, ঠিক আছে? আর আপনার এই যে ভোগ্য সম্পদের মধ্যে আছে তামা, তেল, গম, পাট ইত্যাদি। এগুলো হলো আমার কি উদাহরণ। 3 নম্বর পয়েন্ট হইতেছে আমার ব্যবহার। ব্যবহার দেখেন, যেটা বিনিয়োগ সম্পদে আছে ওইটা আপনার বিনিয়োগকারীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বিনিয়োগকারীর হুম, হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় স্টক ও বন্ড।
ঠিক আছে, বিনিয়োগকারীর হাতে হিসেবে ব্যবহার করা হয় স্টক এবং বন্ড, এবং যেটা গোল্ড আছে, গোল্ড এবং রূপা শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এখানে কি করা হয়? শিল্প কারখানায় কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, তো অন্যদিকে আপনার আহ, ভোগ্যপণ্য শুধুমাত্র ভোগের জন্য ব্যবহার করা হয়। ভোগ্যপণ্য শুধুমাত্র ভোগের জন্য কি করা হয়? ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর হলো উদ্দেশ্য। উদ্দেশ্য, তো এখানে দেখেন বিনিয়োগ সম্পদ ভোগ ও ব্যবহার উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আহ, ভোগ অথবা ব্যবহার উভয় উদ্দেশ্যে কি করা হয়? বিনিয়োগ সম্পদ ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে আপনার আহ, ভোগ্যপণ্য শুধুমাত্র ভোগে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। এরপরে পয়েন্ট হলো আরবিটাইজের সুযোগ। আরবিট্রাজের সুযোগ, আপনার বিনিয়োগ পণ্য সম্পদের ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ফিউচার মূল্য ব্যবহার করা হয়। ফরওয়ার্ড ও ফিউচার মূল্য ব্যবহার করা হয় আরবিট্রাজের ক্ষেত্রে। ঠিক আছে, অন্যদিকে আপনার উম, ভোগ্যপণ্যের ক্ষেত্রে আরবিট্রাজের সুযোগগুলো ব্যবহার করা হয়। আরবিট্রাজের সম্পদগুলা দামের জন্য ব্যবহার করা হয় না। হ্যাঁ, এখানে ব্যবহার করা হয় না, খেয়াল করেন। তো যেগুলো নাকি ভোগ্যপণ্য আছে ওই ক্ষেত্রে আরবিট্রাজের ক্ষেত্রে ফরওয়ার্ড ও ফিউচার ফিউচার দামের জন্য ব্যবহার করা যায় না। দামের জন্য ব্যবহার করা যায় না। হুম এরপর দেখেন সংরক্ষণ ব্যয়। সংরক্ষণ ব্যয়, আপনার বিনিয়োগ সম্পত্তির ক্ষেত্রে কোনো সংরক্ষণ ব্যয় নেই। সংরক্ষণ ব্যয় নেই। ঠিক আছে, আপনার অন্যদিকে উম, আপনার এই যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সংরক্ষণ ব্যয় আছে। কারণ ভোগ্যপণ্য কি, আমার এই যে গম ধান চাল এগুলা যদি আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এগুলো আমরা প্রথমে স্টক করি। স্টক করতে গেলে আপনার গোডাউন খরচ বা আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওইগুলো সম্পাদিত হইব। এই জন্য ভোগ্য সম্পদের ক্ষেত্রে আপনার সংরক্ষণ ব্যয় আছে, এবং বিনিয়োগ সম্পদের ক্ষেত্রে সংরক্ষণ ব্যয় নেই। কারণ তামা, যে রূপা, স্টক এগুলা কি সংরক্ষণ নিজের কাছে রাখা হয় না, এটা অন্য কোনো পক্ষের কাছে রাখা হয়, এই জন্য তারা তেমন কোনো ব্যয় চার্জ করে না। এরপরে দেখেন আমার পয়েন্টটা হলো গিয়া বাজার আচরণ। বাজার আচরণ, ওকে। দেখেন বিনিয়োগ সম্পদ ডিরাইভেটিভস মার্কেটে ডিরাইভেটিভস মার্কেটে বিনিয়োগকারীদের মনোভাবের উপর ভিত্তি কইরা ডিরাইভেটিভস মার্কেটে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের মনোভাবের উপর ভিত্তি কইরা উম, আপনার এটা সূচক বা কর্পোরেট ক্ষমতা হিসেবে চালানো যায়। ঠিক আছে, আহ, আরেক অন্যদিকে আপনার ভোগ্যপণ্য ডিরাইভেটিভস বাজারে চাহিদা, যোগান, চাহিদা চাহিদার গতিশীলতার শীলতা, আবহাওয়া পরিস্থিতি, রাজনৈতিক ঘটনা
ঘটনা ইত্যাদির সাথে আহ, আপনার ভোগ্যপণ্যর বাজারের আচরণ পরিবর্তন হয়ে থাকে। এরপরে হইল বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা আপনার আহ, উম, ব্যবহার উম, উম, আচ্ছা, আর্থিক ডিরাইভেটিভস। স্যার বাধ্যবাধকতা কেটে দিব। হ্যাঁ, কেটে দেবেন। আর্থিক ডিরাইভেটিভস, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট অ্যাসেটের ক্ষেত্রে অপশন বা ফিউচারের মতো অনুমানের উপরে ভিত্তি কইরা আপনার বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে বাজার ঝুঁকির বিরুদ্ধে আপনার একটা ভালো অবস্থান থাকে, ঠিক আছে। শর্টকাট যদি আমি এখানে লিখতে চাই, বলতে পারি বাজার ঝুঁকির বিরুদ্ধে হুম, বাজার ঝুঁকির বিরুদ্ধে হেজিং বা বিনিয়োগের বিনিয়োগের আহ, অবস্থানের সুবিধা ব্যবহার করে, সুবিধা ব্যবহার করা যায়, ঠিক আছে। পক্ষান্তরে আপনার ভোগ্যপণ্যের ক্ষেত্রে উম, আপনার আহ, ভোগ্যপণ্যের ক্ষেত্রে ডিরাইভেটিসের কমোডিটি ফিচার কমোডিটি ফিচার অপশন অপশন পণ্যর বাজার দর বাজার দর উঠানামার বিরুদ্ধে হুম উঠানামার বিরুদ্ধে হেজিং ব্যবহার করে আহ, ব্যবস্থা গ্রহণ করা যায়। হেজিং ব্যবস্থা করে কি করে ব্যবস্থা গ্রহণ করা যায়। হ্যাঁ, তো আমি বুঝাইতে পারছি পার্থক্যটা। হ্যালো। না, লাস্টেরটা একটু বিশ্লেষণ করবেন। আচ্ছা, খেয়াল করেন। আমি পড়তেছি যে ভোগ্যপণ্য আপনার ডিরাইভেটিভস যেমন কমোডিটি ফিউচার, তারপর আপনার অপশন পণ্যর বাজার দামের ওঠানামার বিরুদ্ধে হেজিং ব্যবহার করা যায়। হেজিং তো বুঝেন, হেজিং বুঝেন না? জি স্যার। আচ্ছা, ওই হেজিংটা এখানে অ্যাপ্লাই করে কি জি করতে স্যার। পারেন, বাজার দরের হেজিং ইয়ে করে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন পারেন আপনার এই যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে আর্থিক ডিরাইভেটিভস, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আমরা 10 মিনিট পর আমরা আবার জয়েন করবো, ঠিক আছে।